প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশের মানুষ যখন নির্বাচনমুখী, তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। এতে মৌলবাদ ও চরমপন্থা উত্থানের শঙ্কাও দেখছে দলটি। বিএনপির এমন বক্তব্য নাকচ করে দিয়ে জামায়াত ইসলামী ও এনসিপি নেতারা বলছেন, মৌলবাদ ট্যাগিং আওয়ামী বয়ান, যার শিকার হয়েছে খোদ বিএনপিও। এদিকে নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে জানিয়ে ইসি বলছে, চলতি সপ্তাহেই নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। তবুও কেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এত গুঞ্জন আর অনিশ্চয়তা? রাজনৈতিক দলগুলোর মাঝে কেন এত সন্দেহ আর অবিশ্বাস? প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় রাজনীতিতে সন্দেহ অবিশ্বাস। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং তাজদুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচন কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, চলতি সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ করবে ইসি। পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭,০০০-এর বেশি সদস্য নিয়োগ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপি। সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জামায়াত এনসিপির ভিন্ন মত। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্র দলের। প্যানেল ঘোষণা শিবিরের, বামদের কাঠ করায় প্রশাসন। প্রকৃতির ওপর নির্মম আচরণে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের মাছ। সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর। এবং পর্যটন স্পট রাংপানি থেকেও পাথর লুট, জৈন্তাপুর সীমান্ত পাড়ি দিয়েও চুরি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে চক্রের সদস্যরা। সিলেটের ডিসি পরিবর্তন। শান্ত ভাই, আজকে আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। তাজদুবা জাবিন, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে বিষয়টি নিয়ে শুরুতে আমি কথা বললাম, এবং এর আগে আপনি বলছিলেন যে রাজনীতিতে সন্দেহ অবিশ্বাস না থাকলে রাজনীতি হবে কেন। কিন্তু ৫ আগস্টের পর আমরা এমন পরিস্থিতি কি দেখতে চেয়েছিলাম, যেখানে কিনা বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে নির্বাচন না হলে মৌলবাদ উত্থানের শঙ্কা আছে। তারপর হচ্ছে তাদের দিক থেকে পিআর পদ্ধতি যারা দাবি করে, তাদের মানে নির্বাচন বানচাল করার চেষ্টা তারা করছে বলে রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন। এবং হঠাৎ করে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরও এই যে দোদুল্যমানতা, এই যে অনিশ্চয়তা, এটা কেন? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় ডক্টর তাসনিবা আছেন, তাকে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। রাজনীতি মানেই হচ্ছে একে অপরের প্রতি কিছুটা সন্দেহ, কিছুটা অবিশ্বাস এবং কিছুটা ষড়যন্ত্রের গন্ধ খোঁজা। যদিও রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে যেটা করে সেটা কৌশল, কখনো কখনো অপকৌশল, এটা হয়। এটা একদম চিরাচরিত রীতি রাজনীতিতে। আর আপনি যদি জুলাই গণঅভ্যুত্থানের পরে এই সন্দেহ অবিশ্বাস থাকবে না বলে ভেবে থাকেন আপনি, তাহলে আমার ভাবনা না, পুরো দেশবাসীর ভাবনা এমনটাই ছিল। যারা ভেবেছে তারা ইমোশনালি ভেবেছে, তারা প্র্যাকটিক্যালি ভাবেনি। যখনই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী হবে, তখন প্রত্যেকেই জনগণের অ্যাটেনশন ক্রিয়েট করবার জন্য, তার সমর্থন আদায় করবার জন্য এক একটা কৌশল অবলম্বন করবে। সেই কৌশলে দুইটা মোটা দাগে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে আমার ভালো কাজকে উপস্থাপন করে সমর্থন আদায়, আর একটা হচ্ছে আমার প্রতিপক্ষ যে তার খারাপ কাজটাকে তুলে ধরে তার প্রতি জনগণকে একটু বীতশ্রদ্ধ করা। এটা হবেই, এটা পৃথিবীর সব দেশে যেখানে নির্বাচন হয় সেখানে এটা হয়। তো সেই ক্ষেত্রে যখন আপনার বিরুদ্ধে আমি আপনার দোষ ত্রুটি নিয়ে কথা বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন, এই বলতে বলতে এক সময় কথাগুলি আবার সেটা ওই কৌশলটা অপকৌশলও পরিণত হয় এবং নানান রকমের অগ্রহণযোগ্য কথাও চলে আসে। একটা পর্যায়ে সেটাকে আমরা বলি রাজনৈতিক বক্তব্য বা পলিটিক্যাল রেটোরিক, মানে এটা সিরিয়াস কোনো কথা নয়। রাজনীতিতে সবচেয়ে অসভ্য কথা হচ্ছে এই পলিটিক্যাল বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য বলে বাজে কথাকে চালিয়ে দেওয়া। সেই ট্রেন্ডের থেকে বাংলাদেশের রাজনীতি বের হয়ে আসে নাই, আসার সম্ভাবনা এটা
উন্নত গণতান্ত্রিক দেশগুলোতেও দেখেন, আপনি আমেরিকায় দেখেন ট্রাম্পের বক্তব্যগুলো দেখেন, বা অন্য নেতাদের অনেকের কথা দেখেন, আপনি ব্রিটেনের নেতাদের রাজনীতিক সবচেয়ে সভ্য একটা দেশ বা গণতন্ত্রের দিক থেকে, তাদেরও এটা আছে। ইন্ডিয়ায় তো অহরহ হয়, যা তা কথা হয়। সুতরাং এইটা খুব বড় কোনো ব্যাপার না, মানুষ এটা জানে যে এইসব কথা হবে। সমস্যা হলো বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য বা ক্ষমতায় গেলে থাকবার জন্য সবাই মরিয়া হয়ে যায়। সেই মরিয়া ভাব থেকে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েও অবস্থান নিয়ে নেয়। যেমন ধরেন, বাংলাদেশে এই দেশের স্বার্থে একটা নির্বাচন দরকার, সেই নির্বাচনের জন্য সংস্কার কোথায় কোথায় জরুরি, কোথায় একমত হওয়া দরকার, সেটা নিয়ে অবশ্যই সরকার ভূমিকা রাখছে এবং দলগুলো দীর্ঘদিন ধরে আলোচনা করছে। যেখানে যেখানে একমত হতে পেরেছে ফাইন, যেখানে যেখানে হতে পারেনি সেখানেও আরও সময় আছে, একমত হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং ফাইনালি আপনাকে এটাও ধরে নিতে হবে যে অনেক কিছুতে একমত হতে পারবে না সব দল। সব দল যদি একমত হতো তাহলে প্রত্যেকটা দলের নিজস্ব রাজনৈতিক কৌশল বলতে কিছু থাকতো না। এক একটা দলের তাদের মিশন ভিশন আলাদা, তাদের আইডিওলজি আলাদা, তাদের কৌশল আলাদা হবে, ফলে সব কিছুতে একমত হতেই হবে এই আশা করাও ভুল। এবং যদি একমত না হয় তাহলেই বলতে হবে যে নির্বাচন হবে না বা হতে দিব না বা নির্বাচন করব না। এই কথাগুলোর মধ্যে নির্বাচন করব নাটার অধিকার তার আছে। তার দলের কর্মী, তার নেতারা এবং তার সাপোর্টাররা যদি এটাকে মেনে নেয় তাহলে তো দেশের বা অন্য কারো কিছু যায় আসে না যে আপনি নির্বাচন করলে কি করলেন। কিন্তু এখন ধরেন কিন্তু আওয়ামী লীগের নির্বাচন সময়ও তো হবে বিএনপি না, নির্বাচন করতে চায় নাই এবং নির্বাচন আওয়ামী লীগ করেছে, ক্ষমতায় এসেছে এবং এক পর্যায়ে তারা ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে। সেই উদাহরণটার এটা এক না, এই জন্য যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হত্যা করে তারা নিজেদের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। তখন বিএনপি, জামায়াত ইসলাম সবাই বলছে তোমাদের অধীনে নির্বাচনে যাব না, কারণ তোমরা চুরি করে ডাকাতি করে ভোট নিয়ে যাও। আবার গিয়েছে না, আবার ওই 1996 ফেব্রুয়ারিতে আবার বিএনপির অধীনে জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ সহ অনেক দল নির্বাচনে যায়নি, বলেছে তোমাদের অধীনে যাব না তত্ত্বাবধায়ক না দিলে, কারণ তোমরা ভোট ডাকাতি করে নিয়ে যাবে। এখন দলীয় সরকারের অধীনে অনাস্থার কারণে এই কথা বাংলাদেশের নির্বাচন বর্জনের এই ঘটনা বহু ঘটেছে। 86 এরশাদের বিরুদ্ধে নির্বাচন বিএনপি এবং বয়কট করলো, সেখানে জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি গেল। 88-তে এসে আপনার জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, আওয়ামী লীগ সবাই বয়কট করলো। তারপরে 96 ফেব্রুয়ারিতে জামায়াত ইসলাম, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বয়কট করলো। 2014 সালের নির্বাচনে জামায়াত এবং বিএনপি সহ আরও অনেকে বয়কট করলো। সুতরাং বাংলাদেশের নির্বাচন বয়কট এবং প্রতিহত করার ডাক কম বেশি সবাই দিয়েছে, কিন্তু সেটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে। সামনের যে নির্বাচনটা হবে সেটি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যেই সরকারটি প্রতি গণ অভ্যুত্থান পরবর্তী সেটি এখনো বোধহয় নিশ্চিত নাই যে অন্তর্বর্তী সরকারের অধীনে হবে নাকি নতুন করে আবার নির্বাচনকালীন সরকার হবে। না, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার বা নতুন কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না এটা নিশ্চিত। জি, ধন্যবাদ। ফলে কোনো নির্দিষ্ট দলের অধীনে না হলে সেখানে সেটাকে প্রতিহত করবে বা হতে দিব না বা নির্বাচন হবে না, এইটা মানুষ ভালোভাবে নেবে না। তবে আপনাকে ধন্যবাদ। তাজুমা জাবিন আপা, আপনার কাছে আসি। গত কয়েকদিন আগে হঠাৎ করে আমি আপনার দলের শীর্ষ নেতাদের মুখ থেকে একটা কথা শুনলাম যে আমরা সবাই শুনেছি যে লন্ডনে সেজদা দিয়ে এসছেন ডক্টর ইউনূস একটি দলের কাছে এবং নির্বাচনের তারিখ তিনি নিয়ে এরকম নানা রকম কথাবার্তা। এবং এখন আবার আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন আগে বিবিসিতে একটা রিপোর্ট হয়েছে, জামায়াত এবং এনসিপি বিভিন্ন শর্ত দিচ্ছে, শর্তগুলোর মধ্যে সংস্কারের শর্তটাই মূল, যে উচ্চকক্ষ নিম্নকক্ষের পিআর, এটা জামায়াত আবার জোরালোভাবে সামনে এনেছে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এগুলো সামনে এনেছে। এবং রাজনীতির অঙ্গনে পাশাপাশি যারা কিনা এগুলো নিয়ে ভাবেন তাদের মধ্যে একটা চিন্তা এসছে, হয়তো জামায়াত এবং এনসিপি কিংবা অন্যান্য আরও কিছু রাজনৈতিক দল মিলে এগুলো বাস্তবায়িত না হলে তারা নির্বাচনে যাবে না। এনসিপি নেতা হিসেবে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে সায়ন্ত ভাই, এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। আপনি যে আজকের প্রোগ্রামের যে টাইটেল দিয়েছেন অবিশ্বাস এবং সন্দেহ, আমি ওইখান থেকে একটু 2-3টা লাইন যোগ করি সায়ন্ত ভাইয়ের সাথে, যে সন্দেহ অবিশ্বাস থাকবেই রাজনীতিতে, এটা খুব
কমন একটা ব্যাপার, এবং এই পলিটিক্যাল ডিবেট হেলদি আনহেলদি থাকবেই, এটা খুব কমন একটা চর্চা। কিন্তু এই অবিশ্বাস এবং সন্দেহটা যখন রাজনৈতিক দলগুলোর উপর বা রাজনীতিবিদদের উপর সাধারণ মানুষের হয়, তখনই হচ্ছে সংকটটা। এই সন্দেহ আর অবিশ্বাসটা আমাদের একজন আরেকজনের সাথে থাকতে পারে, কিন্তু মানুষের সাথে আমাদের ট্রান্সপারেন্ট হওয়াটা বা মানুষের কাছে যে জবাবদিহিতার অভাবটা, ওটাই কিন্তু আসলে সব সমস্যার মূলে। সো এই জিনিসটা হচ্ছে পরিষ্কার করতে হবে। আপনি যেরকম 5ই আগস্টের আগে ভেবেছিলেন যে কেউ এটা আর হবে না, এই কারণে হবে না কারণ তখন ফ্যাসিস্টের পতনে সবাই একজোট ছিল। কিন্তু যখন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, মানে সিস্টেম আপনি যখন চেঞ্জ করতে আসবেন বা পুরনো স্টাবলিশমেন্টকে যখন ভেঙে আপনি নতুন স্টাবলিশমেন্ট সাজানোর কথা বলবেন, গণতান্ত্রিক পথের ব্যবস্থার কথা যখন ধারা ফিরে আসার কথা বলবেন, তখন কিন্তু অনেকের স্বার্থের কারণে তখন দেখা যায় যে 5 আগস্ট পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলাই বিভিন্ন দিকে চলে গেছে। এখন আসি আপনার যে প্রশ্নটা, যে লন্ডন বৈঠকের ওই সময় আপনি তো জানেন যে আমাদের জুলাই সনদের খসড়া এখন প্রত্যেকটা দলের কাছে চলে গেছে। তো লন্ডন বৈঠকের কথা এই কারণে বলা, ওই সময় এর পর থেকে মানে আপনি যদি দেখেন নির্বাচনের তারিখ, একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, তাও দেশের বাইরে গিয়ে, মানে গণ অভ্যুত্থানের আহত শহীদদের সাথে দেখা না করার আগে বা এদেরকে এখানে রেখে ওখানে গিয়ে একটা শুধু একটা দলের সাথে কথা বলে একটা নির্বাচনের তারিখ শিফট করা, এটা একটা। দ্বিতীয় ছিল প্রধান উপদেষ্টা ওখানে, প্রধান উপদেষ্টা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধানও, এবং উনি প্রধান হওয়ার পরও এই জুলাই সনদ বা জুলাই সনদের মৌলিক সংস্কারগুলোর আলোচনা চলাকালীন সময় উনি লন্ডন বৈঠক বা লন্ডনে গিয়ে ঘোষণা দিলেন যে এগুলো পরবর্তী নির্বাচিত সরকারের থেকে আপনারা বুঝে নেবেন। তার মানে এটাতেই এখানে উনি কিন্তু এটা কিন্তু বিএনপির একটা মানে যে পরবর্তী সংসদে গিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা অনেকগুলো পন্থার মধ্যে একটা পন্থা। উনি যখন সরাসরি একটা দলের পন্থাকে জাস্টিফাই করে ফেলে বা ডিক্লেয়ার করে ফেলে, তখন যারা অন্যান্য রাজনৈতিক দলের যে অন্যান্য পথগুলো আছে, অন্যান্য চাওয়াগুলো আছে, এবং সবচেয়ে উপরে রাজনৈতিক দল ছাড়া সাধারণ মানুষের, আপনার কিন্তু সংবিধানে লেখা আছে বা সব জায়গায় লেখা আছে জনগণই হচ্ছে সব কিছুর, মানে গণ অভিপ্রায়টাই হচ্ছে আসলে সংবিধান। তাহলে আপনি জনগণের রায়কে উপেক্ষা করে, অন্যান্য রাজনৈতিক দলের রায়কে উপেক্ষা করে আপনি যখন ওখানে বলে আসবেন যে পরবর্তী সংসদে এটা ঠিক হবে জুলাই সনদ, তখন কিন্তু আপনার এখানে এই যে সিজদা দেওয়ার কথাটা বা একটা দলের পক্ষ হয়ে উনি কথা বলাটা, এরপরে জুলাই ঘোষণাপত্র আমরা দেখেছি যে জুলাই ঘোষণাপত্রে যা আছে, ওনাদের এই সরকারের এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু ওখানে মনে হয়েছে যে একটা রাজনৈতিক দলের চাওয়া পাওয়াটাই প্রতিফলন হয়েছে। এবার আসি যে আপনার যে নির্বাচন যে আমরা যে কথাটা বলছি, দেখেন নির্বাচন নিয়ে শুরু থেকে আমরা রাজনৈতিক দল করার আগে থেকেই আমরা যখনই ছাত্র জনতারা, এই গণ অভ্যুত্থানপন্থী ছাত্র জনতারা আমরা যে ব্যানারেই একত্রিত হয়েছে, আমাদের প্রথম থেকে আমাদের চাওয়া ছিল যে এই সংবিধানটা দিয়ে আসলে হবে না। কেন হবে না? কারণ এই সংবিধানটা একটা রাজনৈতিক দলকে, আওয়ামী লীগকে মাথায় রেখে ডিজাইন করা। এই ডিজাইনকৃত সংবিধানে অন্যান্য রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করতে পারবে না বা আগাতে পারবে না, এবং এটার যথেষ্ট ব্যর্থতার ইতিহাস কিন্তু আমাদের আছে। কিন্তু খানিক আগে তো আপনি এই সংবিধানের রেফারেন্স দিলেন যে জনগণ সকল ক্ষমতার উৎস সংবিধানেই লেখা আছে। তাহলে কি সংবিধানের কিছু অংশ আমরা রাখবো, কিছু অংশ বাতিল করব? আমি এবার আমার কথাটাই বলি। তাহলে আপনি এই যে আপনি বললেন না জুলাই সনদের বাস্তবায়ন, তাহলে জুলাই সনদে তো সব ইস্যুতে আমরা একমত হই নাই, তাহলে এটার বাস্তবায়ন কিভাবে হবে? এটার বাস্তবায়ন হবে গণপরিষদের মাধ্যমে। গণপরিষদে যে খসড়াকৃত সংবিধান হবে সেটা গণভোটের মাধ্যমে অনুমোদন হবে, তখনই আপনি জনগণকে সম্পৃক্ত করলেন। এটাই পুরো বিশ্বে এভাবেই প্রচলিত নিয়মে কিন্তু সংবিধান প্রণয়ন হয়। এখন আপনি দেখেন যে আপনি সংস্কার প্রস্তাবে আপনি রাজি হলেন না, সেগুলো কি হবে? বাতিল হয়ে যাবে। নোট অফ ডিসেন্টে, মানে আপনি জনগণের কাছে গেলেন না, কেউ রাজি হলো না, সো এটা বাদ। এটা এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে গিয়ে এটা
বাস্তবায়ন হবে। তাহলে ওরা যদি বাস্তবায়িত না করে সেই এটা 2/3 নিয়ে কিন্তু একটা বিশেষজ্ঞ কমিটির সাথে ঐকমত্য কমিশন বসেছিল যে কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে আলাপ হয়েছে কিছুদিন, এখন কি অবস্থায় আমি জানি না। কারণ কিন্তু তারা কিন্তু ওনারা যে প্রক্রিয়াটা খসড়া দেখছে। দিয়েছে ওখানে কিন্তু 3টা পার্টের লাস্ট যে চুক্তি পার্ট ওখানে কিন্তু ওনারা পরিষ্কার করে না এটা কিভাবে বাস্তবায়ন হবে। এখানে কিন্তু 1 বছর 1 মাস সময় ওনারা আরো বাড়িয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে যাচ্ছে। আমি আপনাকে যেটা বলছি যে একটা সংবিধান প্রণয়নের বিশ্বে প্রচলিত নিয়মই হচ্ছে এটা, আপনি গণপরিষদে যাবেন, গণপরিষদ একটা খসড়া সংবিধান তৈরি করবে, ওটা আপনি গণভোটের মাধ্যমে অনুমোদিত হয়ে আসবে। তাহলেই আপনার কিন্তু এই যে জনগণ অভিপ্রায়, এখন দেখেন এখন কি করা হচ্ছে এই জিনিসটাকে, এই গণপরিষদের মাধ্যমে সংবিধান চাওয়া, গণভোটের মাধ্যমে নতুন সংবিধান চাওয়াটাকে পোট্রে করা হচ্ছে একটা স্পেসিফিক রাজনৈতিক দলের, এনসিপির বা অন্য কোনো রাজনৈতিক দলের, যে এটা আমরা চাচ্ছি মানে এটা আমাদের ব্যক্তিগত চাওয়া। এটা আমাদের ব্যক্তিগত চাওয়া না, এটা এইখানে আপনি স্বচ্ছতা, এখানে সন্দেহ অবিশ্বাসের ব্যাপারটা আসবে। আপনি যখন পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য রাজনীতি করবেন তখন আপনি জনগণের সাথে কিন্তু আমার রাজনীতিটা হবে, নতুন সংবিধান এসে যাবে, গণপরিষদে যে নির্বাচিত হবে সেই গণপরিষদ, এমন তো না যে গণপরিষদ নির্বাচন হলে এনসিপি জিতে যাবে, ব্যাপারটা তো এরকম না, জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে। যেই জিতবে তারাই কিন্তু একটা সংবিধান খসড়া তৈরি করবে, সেটা গণভোটের মাধ্যমে অনুমোদন হয়ে আসবে। এই যে আপনি বলেন গণপরিষদে জিতে গেল, তারা তাদের যেই শর্ত কিংবা যেভাবে সংবিধান করতে চায় সেভাবেই সংবিধান, কারণ ওটা তো এরপরে এটা গণভোটে যাবে, সেখানেও ধরেন বিএনপি জিতলো, তখন আসলে তাহলে তারা তৈরি করবে তারা তাদের মতো। এবং এই যে এখানে জুলাই সনদে কিন্তু অনেকগুলো এই আমরা মতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের পর কিন্তু জুলাই চার্টার তৈরি হয়েছে। এই জুলাই চার্টারটার বাস্তবায়ন কিন্তু করবে গণপরিষদ এবং সেটার অনুমোদন দিবে জনগণ। আপনারা কি এনসিপি জায়গা থেকে এখন ওই জায়গাতেই স্ট্যান্ড আপ? অবশ্যই আমরা একদম শুরু থেকে এটাতে চাচ্ছি, কারণ আপনি দেখেন ভাই যে বললেন বাংলাদেশের স্বার্থে নির্বাচন লাগবে, অবশ্যই বাংলাদেশের স্বার্থে নির্বাচন লাগবে, এটাই আমাদের এখন মানে 5 আগস্ট পরিবর্তন। কারণ আমরা না একটা শিফটের সময় আছি, আমরা কিন্তু একটা রেজিম পরিবর্তনের সময় নেই। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু এখন গুরু দায়িত্ব। আপনি দেখেন এই যে সব ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচন শুরু হয়ে গেছে, 10-15 বছর পর এক ঝাঁক নতুন তরুণী রাজনীতিবিদ আসবে। এখন কিন্তু ওই পরিবারতন্ত্র থেকে না আস্তে আস্তে মানুষ বের হয়ে যাচ্ছে, নতুনরা আসতে থাকবে। কিন্তু এখন এমন না হয় যে পুরনো এস্টাবলিশমেন্ট পরে গিয়ে একা হয়ে যায়। আপনি দেখেন তুরস্কে 4 বার গণপরিষদ নির্বাচন হয়েছে লাস্ট 1982-তে, মানে তাদের যখনই দরকার হয়েছে, আপনার গণ অভ্যুত্থানের পরেই তো আজকে এই আমরা এখন এই পরবর্তী সময়ে আছি। তাহলে গণ অভ্যুত্থান তো কোনো সংসদে কি আইন পাশ হয়েছিল এই 5 আগস্ট গণ অভ্যুত্থান, জুলাইয়ের এত তারিখ থেকে এত তারিখ গণ অভ্যুত্থান হবে? হয় নাই, সংবিধানের কোথাও এটা লেখা নাই। এখন এর পরে এটার ইয়াতে বলে যে আপনারা কেন ওই রাষ্ট্রপতির আন্ডারে, এই সংবিধানের আন্ডারে শপথ নিলেন, ব্লা ব্লা ব্লা, এইসব মানে ঠুনকো যুক্তি আসতে থাকে। সেটাও ঐক্যমত হয় নাই দেখে হয় নাই, কিন্তু হয় নাই দেখে এখন আপনি একটা সেই পুরনো 72-এর সংবিধান আপনাকে এমনভাবে ডিজাইন করেছে, 72-এর সংবিধান এমনভাবে স্বৈরশাসক তৈরি করে, 72-এর সংবিধান এমনভাবে বিরোধী দলকে দমন করে যে এখানে সব সময় আপনার একটা দলই সেটা থেকে বেনিফিটটা পায়। এবং দেখেন এটার এই যে 111 এবং এই পরবর্তীতে বিএনপি এসে যে ক্ষমতায় ধরে রাখতে পারে না বা দুঃশাসন বা শাসন যেটাই হোক তারা যে আগাতে পারে না, এটার অন্যতম একটা কারণ হচ্ছে এই সংবিধানের মধ্যে। আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি একটু। ধরুন আমি গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশে লাস্ট 5-6 মাসে স্বামীর হাতেই 1.5 শতাধিক স্ত্রী নিহত হয়েছেন। এটা হচ্ছে একদম গৃহের অভ্যন্তর একটা, যেটা কিনা আমরা বলবো আপনার সহিংসতা কিংবা এক ধরনের সন্ত্রাস। এর বাইরে মব, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর হচ্ছে চাঁদাবাজি, ছিনতাই, গত 1 বছরেরও বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকার এটা কন্ট্রোল করতে পারেননি এবং মানুষের মধ্যে এক ধরনের ভীতি কেটে গেছে। রাজনৈতিক দল ক্ষমতায় না থাকে, দেশকে চালাচ্ছে আসলে কারো উপর কারো ভরসা নেই। এই পরিস্থিতিতে যদি নির্বাচন না করে আবার গণপরিষদ হয়, গণপরিষদের মাধ্যমে সংবিধান হয়, তারপর তো আবার নিশ্চয় একটা নির্বাচন করে সব দল মিলে একটা কিছু করতে হবে, তো এই সময়টায় এটা কি সম্ভব আসলে? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা যে ধরনের দেশ, মানে আপনি যদি আমি বলি লন্ডন ভিত্তিক যে ইন্টেলিজেন্স, ইকোনমিক্স ইন্টেলিজেন্স আছে,
তার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশ হচ্ছে একদম তলানিতে, 165-র মধ্যে 100। সো এগুলো কিন্তু বিভিন্ন জিনিসের উপর, এগুলো তো আর গত এক বছরের সূচকে এটা নির্ধারিত হয় নাই। বাংলাদেশের আইন শৃঙ্খলার কাঠামোটা বা আমাদের আর্থসামাজিক বা পারিবারিক এটাই আমরা কিন্তু থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, আমরা কিন্তু মানে অনুন্নত একটা দেশ। কিন্তু সেটা তো এখন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। অবশ্যই এটা তো গত এক বছরে যদি এই সরকারের একটা মাত্র ব্যর্থতা আপনি আমাকে বলতে বলেন, সেটা হচ্ছে আইন শৃঙ্খলার ব্যর্থতা। কিন্তু আপনি এই সাময়িক এই আইন শৃঙ্খলাটাকে যেই সরকারই এই এখন ক্ষমতায় থাকুক, সেটা অন্তর্বর্তী সরকার হোক বা যেই হোক, আপনি কি এটাকে অজুহাত দিয়ে, আপনি কি এরকম একটা ঐতিহাসিক সময়ে, যেই সময়টা আমাদের শিফটের সময়, আমরা স্বৈরশাসক থেকে আমরা যাব, আপনি বলবেন যে আমাদের আইন শৃঙ্খলা স্ট্রিক্ট করো, আমাদের আইন শৃঙ্খলা দিয়ে, এগুলো তো সবসময়ই ছিল। এবং গত এক বছরে এই সরকারও এটা পারে না, এটা ব্যর্থতা। আপনারা পুলিশকে সাজান, আপনারা আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, সেটা খাটান, আপনারা আইন শৃঙ্খলা ঠিক করেন, এটা একদিকে। কিন্তু এটার অজুহাত দিয়ে কিন্তু এত বড় ঐতিহাসিক জিনিস কিন্তু আমরা হাতছাড়া করতে পারি না। আপনার কাছে আবার আসবে একটু শান্ত ভাই, আপনার কাছে ওনার রেশ ধরেই প্রশ্ন করতে চাই। এই গণপরিষদ নিয়ে প্রতিদিনই বিতর্ক হয়, প্রতিদিনই আপনারা কথা বলেন। এখন এই মুহূর্তে এসে যখন নির্বাচনের চূড়ান্ত কর্মকৌশল ঠিক হয়েছে, রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে, তখন আসলে গণপরিষদ নির্বাচনের যেই দাবি এনসিপির, সেটি কতটা ধোপে টিকবে, কিংবা সেটি আসলে জনগণ অথবা রাজনৈতিক দলগুলো মেনে নিবে কিনা? প্রথম কথা হলো, ধরেন এনসিপি গণপরিষদ চায়, নতুন সংবিধান লিখতে চায়, এই মুহূর্তে এই সংবিধানের অধীনে বা এই সরকারের অধীনে এই সংস্কার কমপ্লিট না করে নির্বাচন চায় না। এগুলো সবই তাদের কাছে ন্যায্য চাওয়া তাদের দৃষ্টিতে। বিএনপি আবার তাদের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, তাদের দলের দীর্ঘদিনের পরিক্রমা সব মিলিয়ে তারা তাদের মতো চায়, এটা তাদের দিক থেকে ন্যায্য চাওয়া। জামায়াত ইসলাম একটা ধর্মভিত্তিক দল, তারা তাদের মতো ন্যায্য চাওয়ার মধ্যে আছে। প্রত্যেকের দৃষ্টিতে নিশ্চয়ই তাদেরটা ন্যায্য। ফলে তাসনুবা যা বলছে তাদের দৃষ্টিতে একটাও অন্যায্য হবে না। অন্যায্য হলে এটা তারা বলবে কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যা বলি বা আমি যা চাই, সেটা আমার দৃষ্টিতে ন্যায্য হলেই সেটা সকলের দৃষ্টিতে ন্যায্য হবে, এইটাই স্টিক করে থাকাটা গণতান্ত্রিক ধারণা না। সুতরাং প্রত্যেকেরই চাওয়ায় কিছু ব্যবধান থাকবে। এখন এইটা নিয়ে যদি এই পজিশনে যায় যে আমি এটা না হলে নির্বাচন করব না বা হতে দিব না বা নির্বাচন হবে না, সেটাও গণতান্ত্রিক না। আপনারা যদি এখন মনে করেন না, কিন্তু বর্তমান বাস্তবতায় এনসিপি কিংবা অন্য যে দলগুলো বিভিন্ন দাবি নিয়ে সামনে আসছে, তারা চাইলে কি নির্বাচন বন্ধ করতে পারবে? না, পারবে না। কারণ হলো, নির্বাচনের রোডম্যাপ হলে নির্বাচনের দিকে দেশ আরেক ধাপে গিয়ে যাবে, তারপর তফসিল ঘোষণা হলে আরেক ধাপে গিয়ে যাবে। সেই নির্বাচনের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে এরা একদম লিখে রাখতে পারেন, মানুষের সাড়া পাবে না। এবং এই যদি কিন্তু তবে সব আস্তে আস্তে তাদের খসে পড়বে এবং তারা নির্বাচনে আসবে যদি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে চায়। তাদের এখন কয়টা এমপি পদ পেল, তারা ক্ষমতার কতটুকু ভাগিদার হলো, বা কোন জোটের সঙ্গে যোগ দিয়ে জোট হলো, ওই সব চিন্তার থেকে এনসিপি নতুন দল হিসেবে তাদের রাজনীতিটা করে যাওয়া গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে দল হিসেবে এনসিপি তো গতানুগতিক কোনো রাজনৈতিক দল না, তাদের তো দাবি গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে তারা রাজনীতি করছে। তারা এটা দাবি করছিল এবং আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু ইতিমধ্যে সেটা হোঁচট খেয়ে গেছে, তারাও গতানুগতিক দলই হয়ে গেছে। তারা গতানুগতিকতার বাইরের এমন কোনো একটা এক্সাম্পল দেখাতে পারবেন না যেটা এনসিপি করেছে বা করছে। অন্যান্য দলের বিরুদ্ধে মোটা দাগে যা যা অভিযোগ আছে, এনসিপির বিরুদ্ধে সবগুলো অভিযোগ কম বেশি আছে। এবং এনসিপি হয়তো কথা বলছে, তারা রাজনৈতিক দলের আচরণের থেকেও বেশি তাদের আচরণটা হচ্ছে অ্যাক্টিভিজমের আচরণ। তারা যেহেতু অ্যাক্টিভিস্ট ছিল, এখন ওই অ্যাক্টিভিস্ট হিসেবে অ্যাক্টিভিজমের মধ্যেই বেশি আছে। আর অন্যান্য দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক দল, তারা রাজনৈতিক দলের আদলে আছে, সেটা আপনার পছন্দ হোক বা না হোক। এনসিপিকে আরেকটু রাজনৈতিক দলে পরিণত হতে হবে। তারপর হচ্ছে, সে যদি মনে করে যে বিএনপি, জামায়াত ইসলাম বা অন্য দল যেটা চাচ্ছে সেটা অন্যায্য, আমাদেরটা ন্যায্য, সে ন্যায্য অ্যাপ্রোচ নিয়ে এই নির্বাচনে মানুষের কাছে যেতে হবে। মানুষ তো নির্বাচনে এবার ভোট দিতে পারবে
এবং এই ভোটটাই ডক্টর ইউনূসের সরকারের অধীনে হবে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে। কোনো রকম কারচুপি, কোনো রকম সহিংসতা এই নির্বাচনে হবে না, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি অন্তত কনফিডেন্ট। সেই ক্ষেত্রে যদি তাদের অ্যাপ্রোচ মানুষ গ্রহণ করে, তাদের কি ক্ষমতায় আনবে যে হ্যাঁ ওরা যেটা চায় দেশের জন্য এটাই ভালো, আমরা ওদের নির্বাচিত করি, ওরা সংসদে গেলে এই আইন পাশ করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ এরকম পাবো। বিএনপি যদি মনে করে তাদেরটা ঠিক, জনগণ মনে করে বিএনপিকে ভোট দেবে, অথবা বিএনপি ভুল হলে তাদের রিজেক্ট করবে, এটা থাকতে হবে। এখন ধরে মনে করেন যে মানে এনসিপি ওরা খুব বেশি সঠিক, অন্যরা একটু কম সঠিক বা ভুল, কিন্তু বিএনপি বা জামাত ইসলাম মনে করছে যে না তাদেরটা ঠিক, এনসিপির কথা মতো এরকম যদি সরকার কোনো কিছু করে, নির্বাচন না দেয় বা তাদের কথা মতো দেয়, তাহলে বিএনপি নির্বাচনে যাবে না। তখন কি হবে? এখন একজনের মত না মিললেই আরেকজন যদি বলে দেয় আমি যাব না, সেটা আর একটা বিষয় আছে। এই যে জামায়াত ইসলাম নতুন করে আবার মানে নিম্নকক্ষেও পিয়ার চাচ্ছে, এইটা দেশ ধ্বংসের আর একটা পদ্ধতি প্রয়োগের চেষ্টা। জামায়াত ইসলামের যতগুলারা ঐতিহাসিক রাজনৈতিক ভুল আছে, পর্যায়ক্রমে নতুন করে এটা হইল আরেকটা বড় ভুল হবে এই পিয়ার পদ্ধতির জন্য এই আন্দোলন করা। এবং ফাইনালি তারা এখান থেকে আবার নাকে খত দিয়ে নির্বাচনও আসবে, এটা আপনি দেখবেন, এইখানেই দেখবেন, এই কয়েক মাসের মধ্যে আপনি দেখবেন। সুতরাং এইসব করে দেশে নতুন করে অ্যানার্কি তৈরি করা ঠিক হবে না। আর সবাই মিলে কি করে নির্বাচনমুখী হওয়া যায়, যতদূর একমত হওয়া গেছে সেটাকে আপফোল্ড করা এবং সেটা যাতে বাস্তবায়ন হয় সেই দিকে চেষ্টা করা। যেই সব মেজর জায়গায় একমত হওয়া যায়নি সেটা নিয়ে সরকারের উচিত হবে আরও চেষ্টা অব্যাহত রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া। বিএনপি যাতে না করছে তার সবই যে ঠিক এটাও এমন কথা না, আবার এনসিপি যেটা হতেই হবে বলছে সেটাও সব ঠিক এমনও তো কথা নয়। সরকারের উচিত হবে অভিভাবকত্বের জায়গা থেকে সব দলগুলোকে নিয়ে চেষ্টাটা চালিয়ে যাওয়া এবং মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর ছাড়া এই মুহূর্তে অন্য কোনো বিকল্প এই সরকারের অধীনে নেই। মানুষ আর একটা সন্দেহ করা ইতিমধ্যে শুরু করেছে, সেটা হলো যেই ডক্টর ইউনূসের প্রাথমিক নিয়োগদাতা এরা, যেই ডক্টর ইউনূস হাত দিয়ে ধরে বলেন মাস্টার মাইন্ড, যেই ডক্টর ইউনূসের সরকারে এদেরকে আদর করে উপদেষ্টা বানানো হলো এবং এখনও দুজন আছে এবং অনেকে এদের কাছের মানুষ আছে, সেই ডক্টর ইউনূসকে নিয়ে যেই ভাষায় আবার কথা বলা শুরু করছে, এতে করে জামায়াত ইসলাম এবং এনসিপি কি আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই সরকারের বিরোধিতা শুরু করলো কিনা, এবং সরকার খুব মরিয়াভাবে হ্যাঁ আমরা ইলেকশন চাই এটা এগিয়ে গেল, এক পর্যায়ে গিয়ে বললেন হ্যাঁ বিএনপি এবং কয়েকটা দল চায় কিন্তু জামায়াত ইসলাম এবং এনসিপি তো চায় না, তাহলে ইনক্লুসিভ হলো কি করে? সেই খেলার অংশ আবার এই যে বিরোধিতা কিনা, এই প্রশ্ন কেউ কেউ কিন্তু সন্দেহ করছে। যেটা আপনি বলছিলেন যে সন্দেহ অবিশ্বাসের রাজনীতি, এই সন্দেহ অবিশ্বাস যাতে ঢুকে পড়তে না পারে সেই জন্য ডক্টর ইউনূসকে শেখ হাসিনা অপদস্থ করতে এক ভাষায়, ওনরা আবার আর এক ভাষায় অপদস্থ করছেন যে লন্ডনে সেজদা দিতে গেছে। তাদের ভাষা থেকে এই আক্রমণ থেকে ডক্টর ইউনূস বাদ যাচ্ছেন না, ডিজিএফআই বাদ যাচ্ছে না, সেনাবাহিনী বাদ যাচ্ছে না, ঢালাওভাবে মিডিয়া বাদ যাচ্ছে না, দূতাবাসগুলো বাদ যাচ্ছে না। ভাই এরকম অন্যকে আক্রমণ না করে নিজেদের ভালোটাকে উপস্থাপন করেন, যেটায় মানুষ আপনাদের দিকে ধাবিত হবে। অবশ্যই দাবি না বলবেন, আমাদের সময় একদম শেষ মুহূর্তে আছে, আপনার কাছে আরেকবার আমরা আসতে চাই। যেটা নাকি সায়ন্ত ভাই বলছিলেন, আমিও আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে আপনাদের দাবি না মেনে যদি নির্বাচন হয়ে যায় কিংবা নির্বাচনের ব্যবস্থা সবকিছু হয়ে যায় তখন আপনাদের কি হবে কৌশল, সেটা আপনাদের নিশ্চয়ই দলীয় ফোরামে আলাপ আলোচনা হয় কিংবা নিজেদের মধ্যে আলাপ হয়, এটা একটা। দুই নম্বর হচ্ছে সায়ন্ত ভাইয়ের দাবি অনুযায়ী আপনারা তো গতানুগতিক দলই হয়ে গেছেন, তাহলে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে দাবি করে নির্বাচন আটকানো কিংবা আপনাদের দাবির পক্ষে জনগণকে টানা, সেটা কতটা যৌক্তিকতা আছে? গতানুগতিক দল হয়েছে কি হয় না এটা তো সময় বলবে, 4-5 মাস এটা বলা যায় না। কিন্তু এনসিপি একমাত্র রাজনৈতিক দল যে নতুন সংবিধান চায়, যে গণপরিষদ নির্বাচন চায়। এবং সবাই যে বলছে না যে আপনারা আপনাদের ভালোটা তুলে ধরেন, জনগণকে ইয়া করেন, আমরাও জাতীয় সংসদে নির্বাচিত হয়ে নতুন সংবিধান করতে পারবো না। নতুন সংবিধান হওয়ার জায়গা জাতীয় সংসদ নির্বাচন না,
এটার জায়গা গণপরিষদ নির্বাচনে নির্বাচিতরা গণভোটের মাধ্যমে অনুমোদন করবে, ওইটার আন্ডারে আইনসভা নির্বাচন হবে। আমি শুধু একটা লাইন বলি, এই অনুষ্ঠানেও এর আগে একবার এই কথাটা বলেছিলাম। 1978 সালে কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু এর আগে একটা ফরমান জারি করেছিলেন, সামরিক ফরমান দ্বাদশ সংশোধনীতে, যেখানে বলা হয়েছিল যে প্রত্যক্ষ ভোটে জাতীয় পরিষদ যে নির্বাচিত হবে তারা প্রথমে গণপরিষদ করবে, পরে পার্লামেন্টে রূপান্তরিত হবে। সো এই গণপরিষদের আইডিয়া এবং এই যে 2/3 চক্করে যে রাষ্ট্রপতি সাহেব জিয়াউর রহমান সাহেবের যে দূরদর্শিতা ছিল যে এটা যে একটা ঠুনকো, এটা কিন্তু উনি তখন বুঝতে পেরেছিলেন এবং পরবর্তীতে যে কোনো কারণেই হোক এটা বাস্তবায়ন হয় নাই, কিন্তু এই প্রস্তাবটা এই সামরিক ফরমানের মাধ্যমে কিন্তু উনি 1978 সালে বলেছিলেন। এমন না যে এটা আমরা আউট অফ দ্য নোয়ার আকাশ থেকে নিয়ে আসলাম। এবং আরেকটা বলি যে ভাই যে বললেন যে প্রধান উপদেষ্টাকে আমরাই ছাত্ররাই এনেছে। দেখেন, এই যে একটা আইডিয়া, আপনার যে প্রধান হবে, সরকার প্রধান হবে বা প্রধানমন্ত্রী হবে বা রাষ্ট্রপ্রধান হবে, তাকে কিছু বলা যাবে না, তার সমালোচনা করা যাবে না, তার জবাবদিহিতা তাকে মধ্যে আনা যাবে না। এই আইডিয়া থেকে আমাদেরকে বের হতে হবে সামগ্রিকভাবে। এটা সন্দেহ প্রকাশ করেছেন যে তাকে সমালোচনা করে, দেখেন এই যে উনি বললেন যে এর সাথে ওর সাথে জোট করে ফেলছে। না, আমি শুধু ভাষাটা নিয়ে বলেছি, সমালোচনা করবেন, জবাবদিহিতার আওতায় আনবেন, গতানুগতিক ওই জন্য বলছি অন্য দলগুলো প্রতিপক্ষকে যে ভাষা আক্রমণ করে আপনাদের ভাষাটা কোনোভাবে ভাষা নিয়ে তিনি বলেছেন তিনি সমালোচনা করতে নিষেধ করেন। সেজদা দিতে যাওয়ার মানেটা কি? লন্ডনের ডক্টর ইউনূস কাকে সেজদা দিতে গেছে? একটু শুনি, এটা কোনো ভালো কথা? আচ্ছা, ভাষা নিয়ে তো মানে আসলে মানে এত অল্প সময়ে ডিফেন্ড করার বা বলার মতো আসলে ইয়া নাই, কারণ অনেক শুধু এই ভাষার জন্যই অনেক রাজনৈতিক দলে নিজ দল থেকেই শোকজ পায় শুধু এই ভাষাগত কারণে। সো এটার অন্য কোনো রকমভাবে কোনো মিনিং আছে কিনা লন্ডনে, সেটা আমরা যেটা বুঝাতে চেয়েছি যে একটা রাজনৈতিক দলের পক্ষে যেমন এমন ভাবটা এমন হয়ে গেছে যে এই নতুনরা আসছে, কি ঝামেলা করছে, এদেরকে সরাও, একটা নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাব, বা নির্বাচনটা হবে গতানুগতিকভাবে। মানে এনসিপি গতানুগতিক না, তাদের চিন্তাধারাটা গতানুগতিক রয়ে গেছে যে এই নতুনগুলো এসে কি ভাই হাসিনাকে ফেলাইসো, হয়েছে শেষ, এবার তোমরা এক পাশে নাও, আমরা আগের নিয়মে নির্বাচন দেব। এই আবার কিভাবে গণপরিষদের কথা বলো, কি নতুন সংবিধানের কথা বলো, এগুলো তোমরা যখন ক্ষমতায় যাবে তখন দেখো। এই আইডিয়াটা হচ্ছে মানুষকে এবং এই মিডিয়া দিয়ে ফিট করানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে এবং খুব তাচ্ছিল্যভাবে আমাদেরকে এটা দেখানো হচ্ছে যে এদের বিরুদ্ধে তো চাঁদাবাজি ভাই যেটা বললেন কম বেশি অভিযোগ আসে। পুরনো রাজনৈতিক সংস্কৃতির কারণে যখন আপনার পুরনো সিস্টেম এস্টাবলিশমেন্টের কারণে যখন এই সমস্যাগুলো হবে, সেটা শুধু এনসিপি না, যে রাজনৈতিক দলের বিরুদ্ধেই হবে, দুর্নীতি চাঁদাবাজি কমিশনের অভিযোগ, আপনি ওইটাকে ট্রিট করেন, তাদেরকে বহিষ্কার করেন, তাদেরকে শাস্তি দেন, তাদেরকে একদম কেটে বাদ দিয়ে দেন। কিন্তু তার মানে এই না যে আমার দলের একজন দুইজনের বিরুদ্ধে অভিযোগ আসলো আমি গণপরিষদ চাইতে পারবো না, আমার এই এখতিয়ার নাই, আমাকে এটা আপনি নাকচ করে দিলেন, এটা তো হতে পারে না। এবং এই যে যেভাবে একটা পোর্ট্রে করা হচ্ছে যে ষড়যন্ত্র, অবিশ্বাস, নির্বাচন পেছানোর জন্য, আমরা একটা বারও কিন্তু এই কথাটা বলছি না। সেই গত 1 বছরে এবং এই প্রথমে জাতীয় নাগরিক কমিটি, পরে জাতীয় নাগরিক পার্টি হওয়ার পর থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই গণ অভ্যুত্থানের পরে, এতগুলো মানুষের লাশের পরে, এত বড় একটা শিফটের পরে আমাদের একটা নতুন সংবিধান লাগবে, কারণ এই 72-এর সংবিধানেই কিন্তু সেই স্বৈরতন্ত্র লুকিয়ে আছে এবং এটা ডিজাইন করা হয়েছে একটা মানুষকে, একটা দলকে মাথায় রেখে। এটা কখনো হচ্ছে যে বাংলাদেশে নিয়মতান্ত্রিকভাবে এই রাজনৈতিক দলের পরে আরেকজন আসবে, এরপরে আরেকজন আসবে, এভাবে এটা ডিজাইন করা হয় নাই। এবং এই কারণেই কিন্তু আমাদের যখন একটা সরকার গিয়ে আরেকটা সরকারের টাইম আসে, তখন একটা কু হয়, গণ অভ্যুত্থান হয়। এবং এই সংবিধানের উপর ভর করেই, এই মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করেই গত 15 বছর গুম করেছে, খুন করেছে, মানবতা বিরোধী সব ধরনের অপরাধ করেছে, কিন্তু এগুলা কিন্তু বলেছে যে মুক্তিযুদ্ধের চেতনায়। তাহলে ওই সংবিধান, যেই সংবিধানের তারা একমাত্র ফ্ল্যাগ বিয়ারার পার্টি, ওই নতুন সংবিধানে কি মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না? থাকবে, অবশ্যই থাকবে। এবং এই 24 কিন্তু এটা আপনার যদি মুক্তিযুদ্ধই না থাকতো তাহলে কি আর এই পরের এই 90 এগুলা কি আর আসতো? ওটা তো আমাদের ভিত্তি, বেসিক। কিন্তু আপনি যখন ওইটাকে একটা দলের করে ফেলবেন, ওইটা একটা, আপনি দেখেন 70 গণপরিষদ কিন্তু গণভোটে অনুমোদিত হয় নাই। তাহলে আমরা কিন্তু এইবার একটা যে শিফট হলো আমাদের, আমরা যে এতগুলো মানুষ জীবন দিল, এবং সেটা শুধু 24 না,
গত 50 বছরে আমাদের যে বিভিন্ন যে ব্যর্থতা আছে, আমাদের যে শহীদরা আছে, আমাদের যে আকাঙ্ক্ষাটা আছে এই নতুন বাংলাদেশকে নিয়ে, সে সবগুলো কিন্তু এখন একটা হাই টাইম আমরা যে এটাকে একটা রূপান্তর আমাদের করতে শেষ পারি। করতে হবে। আমি শুধু শেষ প্রশ্নটা আরেকবার করতে চাই যে আপনাদের দাবি না মেনে নির্বাচন হলে কিংবা সেই পথে আগালে আপনারা তখন কি করবেন, যদি একটু এক বাক্যে বলতেন। এটা টু আর্লি টু কমেন্ট নাও, Okay, ঠিক আছে। এটা অনেক শান্ত ভাই যদি আসলে আপনি শেষ কথা বলতে চান। টু আর্লি, তা আমি টু আর্লি কমেন্ট করে রাখি। বাংলাদেশে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর কোনো বিকল্প এই সরকারের হাতে নাই, এই দেশের হাতে নাই, কোনো রাজনৈতিক দলের হাতে নাই। এবং সেই নির্বাচনে যারা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দল চালাতে চায়, করতে চায়, তারা নির্বাচনে আসবে, তাদের সব যদি কিন্তু তবে চলে যাবে। আর অনেক ধন্যবাদ সংবিধান সাকত নিয়ে ভাই এবং যারা ধন্যবাদ জানাই আপনাদের যাদের দুজনকেই। 71 নিয়ে আমাদেরও অ্যালার্জি আছে, প্রত্যাশা হচ্ছে তারাই শুধু রাজনীতিতে সংবিধান যে ফেলে সন্দেহ দিতে চায়। অবিশ্বাস আছে সেই সন্দেহ অবিশ্বাসটি যেন শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যে জায়গা রাজনৈতিক কারণে সেটি থাকে, বাংলাদেশের সাধারণ মানুষকে এই সন্দেহ অবিশ্বাস থেকে মুক্তি দিয়ে সত্যিকারের যে বাংলাদেশ মানুষ প্রত্যাশা করেছিল গণঅভ্যুত্থানের পরে, সেই বাংলাদেশের স্বপ্নে রাজনৈতিক দলগুলোর কাজ করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।